স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, দেখা যাইতো। জি স্যার, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। তো এর আগের ক্লাসে আমরা 13 পর্যন্ত করেছিলাম, ঠিক আছে? তো 13 পর্যন্ত করার পরে আমি বলেছিলাম যে এরপরে আমরা টেন্ডার কস্টের অঙ্ক করব। তো টেন্ডার কস্টের অঙ্কে আমরা যাব, তার আগে আজকে আমরা আরেকটা ম্যাথ সলভ করে তারপর আমরা টেন্ডার কস্টে যাব, ঠিক আছে? তো 14 নাম্বার, হ্যাঁ, এটা আপনাদের বইতেও আছে। আমি কিন্তু ওই ব্যতিক্রম সাজেশন থেকেই সবগুলো এখন দেখাচ্ছি। তো 14 নাম্বার, স্যার আপনার কথাগুলো কম আসে কিন্তু আমরা আপনি কি এখন আমার কথা শুনতে পাচ্ছেন? এখন শোনা যায়? হ্যাঁ শোনা যায়, একটু মানে সাউন্ডটা ক্লিয়ার হইলে ভালো হইতো আর কি। এখন এখন হ্যাঁ দেখেন। শোনা যায়। আচ্ছা, তো এখন আমরা এই যে 14 যেটা, এটা আমরা সলভ করব, এরপর আমরা টেন্ডার কস্টে যাব, ঠিক আছে? তো 14 যেটা আছে, আপনারাও আপনাদের বই থেকে সামনে ধরেন যেটা আছে। এখানে বলা আছে যে ইন ফলোইং, আজকে কিন্তু এই যে কস্ট শীটের অঙ্ক আজকেই শেষ, ঠিক আছে? এরপরে আপনারা এই বাকিগুলো, এখানে তো প্রায় 24টার মতো মনে হয় এই ম্যাথ দেয়া আছে আপনাদের বইতে। তো এগুলো আপনারা ধারাবাহিক করবেন। এরপরেও যদি যতগুলো আমি সলভ করছি সেটা তো ঠিক আছে, তাতেও যদি প্রবলেম থাকে অথবা নতুন যেগুলো নিচে পরবর্তীতে আছে ওগুলো করলে যদি কোনো সমস্যা থাকে আমাকে আপনারা বলবেন। আর এখন আমি 14 নম্বর দেখতেছি, আপনারা আপনাদের বই থেকে এটা ধরেন। The following information has been collected from the books of accounts of ABC company for the month of March 2015। তাহলে এটা কি মার্চ মাসের একটা কোম্পানি ডাটা দেয়া আছে মার্চ মাসের। তো মার্চ মাসের ডাটা দেয়া আছে কি ওপেনিং এবং ক্লোজিং। আমি কিভাবে বুঝবো ওপেনিং আর ক্লোজিং? ওপেনিং বুঝবো, এই যে দেখেন এইখানে বলা আছে যে 1/3/2015। তো 1/3/2015 মানে হলো কি এইটাই শুরু, ঠিক আছে? 2015 সালের এইটা হলো ওপেনিং ডাটা, এই যে এটা। আর এই 31/3/2015 এটা হলো ক্লোজিং। তাহলে আমি এই স্টকের মধ্যে যে যে ডাটাগুলো পাবো তার ওপেনিং এবং ক্লোজিং দেয়া আছে। এখন কি কি আইটেম দেয়া আছে? র মেটেরিয়াল, যেটা আমাদের দরকার, একটা পণ্য তৈরি করতে যে কাঁচামাল দরকার সেটা দেয়া আছে। র মেটেরিয়াল, বিগিনিং এবং কি ক্লোজিং। ওয়ার্ক ইন প্রসেস, বিগিনিং এবং ক্লোজিং। আর ফিনিশ গুডস, বিগিনিং এবং ক্লোজিং। তার মানে আমার তিনটা আইটেম এখানে আছে, একটা র মেটেরিয়াল, একটা ডব্লিউআইপি, একটা ফিনিশ গুডস। এই তিনটা আইটেমের আমি বিগিনিং এবং ক্লোজিং পেলাম। এখন নিচে কি ইনফরমেশন আছে? আদার ইনফরমেশন, মানে এই ইনফরমেশন তো আছে, তার সাথে আরো অন্য কোনো ইনফরমেশন দেয়া আছে। কি কি দেয়া আছে? বলছে র মেটেরিয়াল পারচেজড, মানে আমাদের কাছে তো বিগিনিং কিছু আছেই, ঠিক আছে? এই বিগিনিং কিছু আছে, আরো আমরা এবার ক্রয় করেছি 7,000 টাকার কাঁচামাল আমাদের আছে হাতে। আর এতটুকু আমরা এবার ক্রয় করেছি, যে 29,000 আমরা ক্রয় করেছি। আর ডিরেক্ট ওয়েজেস 1500 ঘন্টা, মানে আমরা যে পণ্য উৎপাদন করেছি বা যাই হোক না কেন যেটা উৎপাদন করেছি সেগুলো 1500 ঘন্টা সময় লেগেছে, লেবার বা শ্রমিকরা কাজ করেছে 1500 ঘন্টা, এবং প্রত্যেক ঘন্টা তাদেরকে আমরা পার আওয়ার 2 টাকা করে দিয়েছি। তো এখানে ইউনিট দেওয়া আছে, ইউনিট বলতে বোঝায় আওয়ার, একক, হ্যাঁ, সময়, টাইম। তো এই ইউনিটকে আমরা পার ইউনিট কস্ট দ্বারা, এটাকে বলে পার ইউনিট লেবার কস্ট বা পার ইউনিট ওয়েজ। এই পার ইউনিট ওয়েজ দিয়ে আমরা এই 1500 ঘন্টাকে যদি গুণ করি তাহলে আমাদের টোটাল ডিরেক্ট ওয়েজেস বা টোটাল লেবার কস্টটা বের হয়ে আসবে। বিগত যে প্রবলেমগুলো সলভ করেছি সেখানে এইভাবে ছিল না, এখানে সরাসরি টাকা দেওয়া ছিল, এখানে টাকা দেওয়া ছিল। আর এখানে আমরা কি করব, এইটাকে এই 2 টাকা দ্বারা গুণ করে টোটাল টাকাটা আমরা বের করব, ঠিক আছে? এরপর আছে ডিরেক্ট এক্সপেন্স, এটাও একটা ডিরেক্ট খরচ বা এক্সপেন্স, এই যে 6500।
তাহলে লেবার যেখানে নিব, এই লেবারটা যেখানে নিব তারপরে কিন্তু ডিরেক্ট এক্সপেন্সটাও বসবে। কারণ আমি বলেছি কি যে র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড এর পরে ডিরেক্ট এক্সপেন্স হিসেবে কি কি যায়, লেবার যায় বা ওয়েজ যায় বা চার্জেবল এক্সপেন্স যায়, হ্যাঁ, বা আদার ডিরেক্ট এক্সপেন্স যায়। এই যা কিছুই থাকুক না কেন ডিরেক্ট এক্সপেন্স এটা আমরা কি র মেটেরিয়াল কনজিউমড এর সাথে যোগ করে মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট বানাবো। এরপরে আসবে ফ্যাক্টরির কথাবার্তা। তো ফ্যাক্টরি সাপ্লায়ার্স, ফ্যাক্টরি দেওয়া আছে 4000, ইনডিরেক্ট লেবার ফ্যাক্টরি, এই যে লেখা এটা ফ্যাক্টরি লেখা থাকলেও আমরা ফ্যাক্টরি ওয়ার্ডের মধ্যে নিতাম, আর এই ফ্যাক্টরিটা যদি এখানে অনুপস্থিত থাকতো বা না লেখা থাকতো তাহলেও আমরা এটা ফ্যাক্টরি ওয়ার্ডের মধ্যেই নিতাম। কারণ ডিরেক্ট লেবার মানে সরি ইনডিরেক্ট যেগুলো আছে র মেটেরিয়াল বলেন বা ইনডিরেক্ট লেবার বলেন এগুলো সবই ফ্যাক্টরির মধ্যে যায়। তো সব অঙ্কের মধ্যে আপনাদের পরীক্ষা কিন্তু এই ফ্যাক্টরিটা লেখা থাকবে না। ঠিক আছে? তা আমরা বুঝবো কিভাবে যেটা ফ্যাক্টরির মধ্যে যাবে, এই ইনডিরেক্ট কথাটা থাকলে। এত ঠিক আছে? এই ইনডিরেক্ট কথাটা থাকলে বুঝবো। তো এরপর আছে মিসেলেনিয়াস এত ফ্যাক্টরি এক্সপেন্স, এটাও যাব, এই যে মিসেলেনিয়াস ফ্যাক্টরি এটাও ফ্যাক্টরির মধ্যে যাবে। এরপর নিচে আছে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এর মধ্যে খেয়াল করেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এর পরের যে আইটেম এতটুকু, এই যে এইটা কিন্তু কস্ট অফ গুডস সোল্ড বের করার পর কাজে লাগবে আমাদের। এই যে আইটেমটা এটা বের করতে হবে কি কস্ট অফ গুডস সোল্ড এর পরে, তাই না? এখানে এই যে এটা হলো এই যে এটাকে কি বলে সিজিএস, এই যে সিজিএস মানে কি কস্ট অফ গুডস সোল্ড, এই কস্ট অফ গুডস সোল্ড এর পরের আইটেম এগুলো। তো যদি আমাদের কোনো অঙ্কের মধ্যে সেলস দরকার হয় বা প্রফিট দরকার হয় তাহলে আমরা এই আইটেমগুলো নিব, ঠিক আছে? যদি আমাদের শুধুমাত্র কস্ট অফ গুডস সোল্ড চাই কোনো ম্যাথ সলভ করতে গেলে বা কোনো প্রশ্নে আমাদের কাছে যদি কস্ট অফ গুডস সোল্ড চাই, সেক্ষেত্রে আমরা এই যে আইটেম এইগুলো নিব। আমাদের এর পরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এইটার দরকার হবে না, কস্ট অফ গুডস সোল্ডের পরে কোনো আইটেম চাইনি। ঠিক আছে? তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের কি চাইছে, এখানে কি সবগুলো লাগবে না লাগবে না এটা আমরা রিকোয়ার্ড করলেই বুঝতে পারবো। ঠিক আছে? তো এখন প্রথম রিকোয়ার্ড কি, যে এখানে দেখেন প্রথম রিকোয়ার্ডটা হলো কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট। তাহলে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট যেহেতু আমাদের রিকোয়ার্ড, তার মানে আমাদের এগুলো কোনো কাজে আসবে না। এই যে এগুলো কোনো কাজে আসবে না। তাহলে আমরা এই কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট কি দিয়ে তৈরি করব বা কি দিয়ে বানাবো? কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট আমরা তৈরি করব এই যে উপরের যে ডাটাটা আছে এই ডাটাটুকু দিয়ে, এই যে এটুকু দিয়ে আমরা কস্ট অফ গুডস সোল্ড তৈরি করব, এই যে এতটুকু দিয়ে। এখন অঙ্ক এরকম দেখে বুঝতে হবে যে আমার কি কি আইটেম দেয়া আছে আর আমি কি করব এটা দিয়ে। ওকে, এরপর 2 নম্বর রিকোয়ার্ড আছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর দা এন্ড মান্থ অফ মার্চ 31 2015। তাহলে 2015 সালের আমাদের ইনকাম স্টেটমেন্ট ওরা করতে বলছে, কিন্তু এখানে একটা বিষয় আছে, এখানে সেলসও দেওয়া নাই, কোনো পার্সেন্টেজ দেওয়া নাই প্রফিটের, বা প্রফিটের কোনো অ্যামাউন্টও দেওয়া নাই। মানে বিক্রির পরিমাণ তো অনেক অঙ্কে দেওয়া থাকে, এখানে না হয় আমরা সেটা বের করব, কিন্তু আমাদের তো লাভ বলা থাকতে হবে যে আমি এতটুকু লাভ করব, এই পরিমাণ লাভ করব, এত পার্সেন্ট লাভ করব, এরকমের তো বলা থাকবে। এখানে আমরা কি করব, কস্ট অফ গুডস সোল্ডের সাথে এই খরচগুলো যোগ করে টোটাল কস্ট পাবো, কিন্তু লাভ করব কতটুকু। লাভ যদি আমি না পাই, লাভের কোনো নির্দেশনা যদি না থাকে, তাহলে আমি সেলস বানাইতে পারবো না। আর সেলস যদি আমি তৈরি করতে না পারি তাহলে তো আমার এই ইনকাম স্টেটমেন্টের সম্পূর্ণ হবে না। সুতরাং এই যে ম্যাথটা আমাদের আছে এখানে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার মতো এলিমেন্ট আমাদের নাই। ঠিক আছে? এই জন্য দেখবেন যে সমাধানের মধ্যে এইটা তো গেল রিকোয়ার্ড 1, এটা তো গেল রিকোয়ার্ড 1। এখন দেখি নিচে দেখেন, এই যে এখানে সবাই তাকান, এই যে এখানে রিকোয়ার্ড 2 যদি কি বলছে, ইন দিস প্রবলেম সেলস এন্ড পার্সেন্টেজ অফ প্রফিট ইজ নট গিভেন। যে এই প্রবলেমের মধ্যে সেলস এবং প্রফিট কোনো কিছুই দেওয়া নেই। তো সেলস এবং প্রফিট কোনো কিছুই দেওয়া নাই, তাহলে আমরা কি করতে পারবো না, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারবো না। এই জন্য বলছে যে ইন দিস রিজন ইনকাম স্টেটমেন্ট কুড নট বি প্রিপেয়ার, যে এই কারণে বা এই জন্য আয় বিবরণী প্রস্তুত করা হলো না। কথা বুঝতে পারছেন? এখন আপনারা বলতে পারেন কেন, আমরা কস্ট গুলো যোগ করে করেই তো করতে পারি। হ্যাঁ, আমরা কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত এসে তার সাথে এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলো যোগ করে আমরা টোটাল কস্ট পর্যন্ত যেতে পারি, কিন্তু ওরা তো আমাদের কাছে টোটাল কস্ট চাইনি, চাইছে ইনকাম স্টেটমেন্ট। তো ইনকাম স্টেটমেন্টের টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করতে হয় অথবা লস কিছু একটা করতে হয়, তারপরে আমরা সেলস পাই, কিন্তু এখানে আমাদের সেলস উল্লেখ নাই,
প্রফিট বা লস কোনো কিছুই পার্সেন্টেজ টাকা দেওয়া কোনো কিছুই নাই, সুতরাং আমরা এখানে ইনকাম স্টেটমেন্ট করতে পারবো না। এখন এতটুকু বুঝতে কারো কি কোনো সমস্যা হয়েছে একটু বলেন তো এখানে, কোনো সমস্যা আছে? না স্যার। কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো এখন আমরা তাহলে প্রথম রিকোয়ার্ড যেটা সেটা আমরা শুরু করব, এই যে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট। তাহলে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট শুরু করতে গেলে আমাদের সেই আগের নিয়ম কানুন, এখানে আজকে আমরা বেশি সময় নষ্ট করব না। তো প্রথমে আমাদের শুরু করতে হয় কি দিয়ে? ওপেনিং র মেটেরিয়াল দিয়ে। তাহলে এই যে ওপেনিং র মেটেরিয়াল দিয়ে আমরা শুরু করব, এই ওপেনিং র মেটেরিয়ালটা কোথায় আছে? ওই যে মার্চ মাসের 1/1/2015 যে টেবিলটা দেওয়া আছে, এই যে এখানে, এই যে এই 1/1/3, এইখানে আমরা এই র মেটেরিয়াল ওপেনিংটা নিয়ে যাব এখানে। এই যে এই ৭৫০০ র মেটেরিয়াল ওপেনিং আমরা নিয়ে আসলাম। এরপর তার সাথে যদি পারচেজ অফ র মেটেরিয়ালস থাকে সেটা আমরা যোগ করব। এখানে পারচেজ অফ র মেটেরিয়াল আছে, কোথায় পেয়েছি? এই যে দেখেন পারচেজ অফ র মেটেরিয়াল ২৯,০০০, এই যে এটা, এই ২৯,০০০ আমরা যোগ করব। তো যোগ করার পরে এরপর আবার কি ক্লোজিং বা ইন্ডিং, আপনারা যাই বলেন, ক্লোজিংও বলতে পারেন, ইন্ডিংও বলতে পারেন, ইন্ডিং র মেটেরিয়াল। তো ইন্ডিং র মেটেরিয়াল এই যে ৩৫০০, এটা আমরা বিয়োগ করব। কোথায় পেয়েছি? ওই যে টেবিলের মধ্যে যেখান থেকে আমরা ওপেনিংটা এনেছি তার পাশের কলামেই দেখবেন ৩১/৩/২০১৫ লেখা আছে। আমি ওখানে এখন গেলাম না, ওইখানে লেখা আছে, ওইখান থেকে আপনি ক্লোজিংটা নিয়ে এসে বিয়োগ করবেন। যে ফিগারটা পাবেন তার নাম হবে র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড, একই কথা, তাই তো? তো র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড পেলাম আমরা। তার সাথে যোগ করব কি? যত ধরনের ডিরেক্ট এক্সপেন্স আছে, তো যত ধরনের ডিরেক্ট এক্সপেন্স আছে সেগুলো আমরা যোগ করব। তো ডিরেক্ট এক্সপেন্স কি আছে? লেবার আছে বা ওয়েজ আছে, এক কথাই লেবার ওয়েজ। ডিরেক্ট ওয়েজেস 1500 ঘন্টা 2 টাকা করে। এখন আমরা কি করব? এই 1500 আওয়ার্স কে 2 টাকা দ্বারা গুণ করব। তাহলে এই যে পরে দেখেন, এই যে ডিরেক্ট লেবার, এই 1500 ঘন্টা গুণ 2, তাহলে কত হইছে? 3000 টাকা এই লেবার। আরো একটা ডিরেক্ট এক্সপেন্স আছে, সরাসরি ডিরেক্ট এক্সপেন্স লেখা, এই যে ডিরেক্ট এক্সপেন্স, এটা ওইটার নিচে আছে 6500। তাহলে এটা আমরা যোগ করব, তাহলে কি পাবো? প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। এই প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়ের সাথে যোগ করব কি? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড কোথায় পাবো? এই ফ্যাক্টরি। ম্যাথের, হ্যাঁ এই যে দেখেন, এই যে ফ্যাক্টরি সাপ্লাইস আছে, আর কি ইনডিরেক্ট লেবার ফ্যাক্টরি আছে, মিসেলেনিয়াস ফ্যাক্টরি এক্সপেন্স, এই তিনটাই যাবে। তাহলে এই তিনটা আমরা নিয়ে নেই একটা একটা করে। এই যে ফ্যাক্টরি সাপ্লাই যোগ করব, ইনডিরেক্ট লেবার যোগ করব, মিসেলেনিয়াস ফ্যাক্টরি এক্সপেন্স যোগ করব, এই যে যোগ করলে টোটাল হবে ১৯,৪০০। তাহলে আমরা প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে পাবো কি? ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট পর্যন্ত এসে এরপরে আমরা দেখব যে ডব্লিউআইপি কি আছে অঙ্কের মধ্যে দেওয়া। যদি ডব্লিউআইপি থাকে তাহলে নিব, আর যদি ডব্লিউআইপি না থাকে তাহলে আমরা ফিনিশড গুডস খুঁজবো। যদি ফিনিশড গুডস যদি দেওয়া না থাকে তাহলে এইটাই হয়ে যেত কস্ট অফ গুডস। কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যে ওপেনিং, ডব্লিউআইপি বা ফিনিশড গুডস এগুলো আছে। আমি বুঝবো কিভাবে? এই যে এখানে দেখেন, এই যে ডব্লিউআইপির, এই যে ডব্লিউআইপির এইটা হলো ওপেনিং, এই 5300, আর এইটা হলো ক্লোজিং। তারপরে আসবে ফিনিশ গুডস, এই যে ফিনিশ গুডস, ফিনিশ গুডস এর এইটা হলো ওপেনিং আর এইটা হলো ক্লোজিং। আসেন এখন এই দুইটা আমরা একে একে নিয়ে নিই। তাহলে এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট বা ওয়ার্ক কস্টের পরে এই যে আমরা যোগ করলাম ওপেনিং ডব্লিউআইপি। ওপেনিং ডব্লিউআইপি হলো 5300, যোগ করে নিচে নামাইলাম। এটার একটা নাম আছে, দিলে আপনারা দিবেন, না দিলেও সমস্যা নেই, তবে দেওয়া উচিত। এরপর আছে ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস। এরপর এটা আমরা মাইনাস করব। তো একটা জিনিস খেয়াল করেন, মাইনাস যেটা করবেন সেটা ব্র্যাকেটের মধ্যে রাখবেন, বুঝছেন? তাহলে এটা এটা দেখতে দেখতে সুন্দর লাগে এবং এটা আসলে এইভাবেই করতে হয়। অ্যাকাউন্টিং এর যে ম্যাথগুলো, এখানে বিয়োগগুলো সবসময়, এখন আপনি বলতে পারেন আমি তো এখানে লেস লিখছি, ঠিক আছে, ওকে, সমস্যা নেই, এখানে আপনি মাইনাস চিহ্নও দিতে পারেন, তবে এখানে বিয়োগগুলো ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে। তো এরপরে কস্ট অফ ব্র্যাকেট গুডস, ভালো। হ্যাঁ হ্যাঁ ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড, তো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড পেয়েছি, তারপরে আসবে আমাদের ফিনিশ গুডস এর কাজ। তো ফিনিশ গুডস এখানে ওপেনিং আছে, ক্লোজিং আছে। এখন অনেক সময় যদি এমন হয় যে একটা বিগিনিংটা আছে ক্লোজিংটা নেই, তো যেটা আছে আপনি সেটা নেবেন, এজন্য ই করার কিছু নাই। তো
টেনশনের কিছু নাই, যেটা আছে সেটা নেবেন, যেটা নাই সেটা নেওয়ার দরকার নেই। তো এরপরে ওপেনিংটা ফিনিশ গুড যোগ করবেন, ক্লোজিংটা মাইনাস করবেন। এখানে ওপেনিংটা যোগ করার পর একটা নাম আছে, মনে আছে যে কস্ট অফ গুডস अवेलेबल ফর সেল, এই যে এখানে 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 লিখতে হয়, তাই তো? এটা লেখা ভালো, অবশ্যই লিখতে হয়। কস্ট অফ গুডস अवेलेबल ফর সেল এই কথাটা এখানে লিখবেন। সেখান থেকে মাইনাস করবেন ক্লোজিং, তাহলে হবে কি কস্ট অফ গুডস সোল্ড। আর এই কস্ট অফ গুডস সোল্ডই হ্যাঁ আমাদের এখানে চেয়েছে এই অঙ্কের মধ্যে, এই যে রিকোয়ার্ড। আর 2 আমরা কেন করতে পারবো না? 2 এখানে সেলসের পরিমাণও দেওয়া নাই, প্রফিটের কথা উল্লেখ করা নাই, সুতরাং আমরা এটা কি বাদ দিয়ে যাব। তবে বাদ দিয়ে যাব বলতে আমরা যে লিখবই না বিষয়টা এমন না, এটা যে আপনি বুঝতে পারছেন সেই কথাটা আপনাকে লিখে দিতে হবে এখানে, এই যে এভাবে লিখে দিতে হবে, ঠিক আছে? এটা আপনার ভাষায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এই লাইনটা যে মুখস্থ করে পরীক্ষা হলে নিয়ে যেতে হবে এমন না। হ্যাঁ, আপনি এটা বুঝলেন যে এখানে কি নেই, এখানে সেলস এবং প্রফিটের পার্সেন্টেজের কথা বলা নাই, সুতরাং এটা সলভ করা যাবে না, বা এটা এটা করা যাবে না। এই ব্যাপারটা আপনি আপনার মতো করে ইংরেজিতে লিখলেই হবে, ঠিক আছে? আর বিবিএ তে তো সাধারণত আপনাদের যে প্রিলি মাস্টার্স ডিগ্রি অনার্স, এখানে খুব বেশি গ্রামাটিক্যাল ভুল তো ধরে না, ধরলে তো আসলে 100 তে 100 ফেল করে যাবে, ঠিক আছে? তো এখানে এটা ধরে না। তবে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্স করবে, বা সামনে যারা করবেন, সিএ যারা করবেন, সিএমএ যারা করবেন, এসএসসিএ যারা করবেন, তো সেখানে দেখা যায় সম্পূর্ণ নির্ভুল লিখতে হবে, এবং তার জন্য মার্কস কাটা যাবে যদি ভুল লেখেন। এখানে গ্রামাটিক্যাল কোনো ভুল থাকবে না, আপনি যাহা বুঝিয়ে পারেন ওইভাবে ইংলিশে লিখে দেবেন, ঠিক আছে? তো আজকে আমরা কস্ট শীট একটা দেখলাম, এরপর আমরা টেন্ডার কস্টে যাই, ঠিক আছে? টেন্ডার কস্ট আজকে আমাদের প্রথম। আহ, এটা সহজ কস্ট শীটেরই একটা ভার্সন, এটা নতুন কিছু এমন না, তবে এখানে কিছু বিষয় আছে যেটা কস্ট শীট থেকে একটু আলাদা। তো টেন্ডার কস্টের অঙ্কে যেতে গেলে আমাদের একটা এখান থেকে একটু কয়েকটা অঙ্ক বাদ দিয়ে যেতে হবে। আমি এই যে 15, 16 যেগুলো দেখতেছেন এগুলো সেম, এই 4-5টা ক্লাস যে নিলাম, এর আগে তো মনে হয় 5টা ক্লাস নিলাম। তো 5টা ক্লাসের মধ্যে আমি মনে করি আর দরকার হয় না কস্ট শীট করা, ঠিক আছে? একই জিনিস বারবার বলতেছি। তো আমরা সরাসরি টেন্ডার কস্ট, এগুলো সব কস্ট শীট, এগুলো সব আপনারা পারবেন, একটু মনোযোগ দিয়ে বাসায় দেখলেই পারবেন। কে ঢুকলো? আপনারা 22 নম্বরে যান। 22 নম্বর থেকে টেন্ডার কস্ট শুরু হয়েছে, আমরা 22 নম্বরে যাচ্ছি। এগুলো সব কিন্তু কস্ট শীট, পিছনে যেগুলো করাইছি ওইগুলোই, বুঝছেন? এগুলো আপনি আপনারা মনে করতে পারেন যে আমি মনে হয় এটা বাদ দিয়ে কোথাও যাচ্ছি, বিষয়টা এমন না। পিছনে যেটা তারপর দেখবেন যদি প্রবলেম হয় আমি তো একটা সলভ ক্লাস নিবই ওভারঅল, ঠিক আছে? আমি নিচে যাই, 22 নম্বরে যেতে হবে। এই যে এদের মনে মনে করতেছেন যে এগুলো মনে হয় করে, এগুলো কঠিন না। ওই যে প্রফিট বের করতাম না আমরা কস্ট দিকে ভাগ করে, ওইগুলো ওইগুলো আবার একটু ওরা এভাবে করছে। এত পেঁচানোর কিছু নাই, আমি যেভাবে দেখাই দিছি প্রফিট বের করার ভাগ করে ওইভাবে করব। এটা বোধহয় এটা এক্স ওয়াই জেড, হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা আপনারা 22 নম্বরে যান, 22 নম্বরে আমরা দেখতেছি, 22 নম্বরে হলো টেন্ডার কস্ট, ঠিক আছে? সবাই কি 22 নম্বরে গেছেন? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। তো সবাই 22 নম্বরে থাকেন, আমরা একটু টেন্ডার কস্টের নিয়মটা দেখে আসি, এরপর আমরা এখানে আবার আসবো, ঠিক আছে? যদিও আপনাদের বাসায় দেখতে বলছিলাম, এখন আমি যদি জিজ্ঞেস করি আপনাদের বলতে পারা উচিত, কিন্তু আপনারা তো কেউ কথা বলবেন না, চুপ থাকবেন, তো সেই জন্য আমি আর জিজ্ঞেস করবো না। দেখেন এখানে বলা আছে কি যে টেন্ডার কস্ট শীট বা কোট রেগুলার বা কস্ট কোটেড শিট। প্রাইস, হ্যাঁ,
এই যে এই তিনটে নামে আসলে এগুলোকে এক্সপ্লেইন করা হয়, ঠিক আছে? টেন্ডার কস্ট শিট, কোট বা কোটেড প্রাইস। তো রেগুলার কস্ট শিট বা এক্সিস্টিং কস্ট শিটের আলোকে বা অভিজ্ঞতা থেকে টেন্ডার কস্ট শিট বা কোট বা কোটেড প্রাইস তৈরি করতে হয়। অর্থাৎ আপনি যখন এটার বাংলা কি, এটার বাংলা হলো দরপত্র। দরপত্রের মূল্য নির্ধারণ। দরপত্র কি, আপনারা সবাই তো টেন্ডারের বিষয় তো কম বেশি শুনছেন না? আচ্ছা, টেন্ডারের কথা শুনে নাই এরকম হ্যাঁ, আর কেউ আছে যে আমি টেন্ডার শুনি নাই কোনোদিন? রাজনীতিতে দেখছেন যে টেন্ডার নিয়ে মারামারি হয়, টেন্ডার দখল, তারপরে টেন্ডার নিয়ে টেন্ডার যে রাজনৈতিক অনেক ঝামেলা হয়, এটা তো শুনছেন নাকি? তো টেন্ডারটা কি আমি বলি, হ্যাঁ, দরপত্রের মূল্য। দরপত্র হ্যাঁ স্যার। বলতে, হ্যাঁ ধরেন আপনি একটা স্কুলের কথা বলি, একটা সরকারি স্কুল, হ্যাঁ, বা সরকারি কোনো একটা প্রতিষ্ঠান। এখন সরকারি প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের 100 বেঞ্চ দরকার, ঠিক আছে? এখন এই 100 বেঞ্চ তো সরকারি প্রতিষ্ঠান, তারা তাদের দরকার, এটা বরাদ্দও হয়েছে যে এখন এই প্রতিষ্ঠানের 100 বেঞ্চ দেওয়া হবে। তো যখন এটা ক্রয় করা হবে, এটা শিক্ষা প্রতিষ্ঠান সে নিজের মতো করে এটা যে কিনতে পারবে না। যে আমি এটা নিজে ক্রয় করে নিয়ে আসলাম মার্কেট থেকে ইচ্ছে মতো টাকা খরচ করে, বিষয়টা এমন হবে না। তো যখন এটা ফাইনাল হয়ে যাবে ডিসিশন, তখন তারা দরপত্র আহ্বান করবে। দরপত্র আহ্বান বলতে তারা তাদের ওয়েবসাইটে অথবা পত্রিকায় বিজ্ঞাপন দিবে যে আমাদের, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের 100টি বেঞ্চ দরকার, এই রকমের কাঠের, এই রকমের মানের, এই রকমের কালার, এই রকমের সাইজ, এই রকমের টেকসই, ঠিক আছে, দেখতে এই রকমের, হ্যাঁ, এটার সাথে বসার বেঞ্চ যুক্ত থাকবে বা আলাদা থাকবে, বা এটা ওটা স্টিল হবে বা প্লাস্টিক হবে, এই রকমের রিকোয়ারমেন্ট দিয়ে তারা দরপত্র আহ্বান করবে। এখন বাংলাদেশের হোক ইন্টারন্যাশনালি হোক, যারা এই সার্ভিস প্রদান করে বা এই ধরনের পণ্য যারা বানায়, তারা কি করবে, তারা ওই প্রতিষ্ঠানকে দরপত্র দিবে যে আমরা আপনাদেরকে এই বেঞ্চগুলো সরবরাহ করতে চাই এই দামে। এখন এক একজনে কি করবে, এক একটা দাম দিবে। ধরেন 5টা প্রতিষ্ঠান দাম দিবে, তো 5টা প্রতিষ্ঠান তো আর এমনিতে দাম দিতে পারবে না, তাদের তো হিসাব করে দিতে হবে। তো তারা হিসাব করে তাদের মতো করে তারা 100টা বেঞ্চের সেলস প্রাইস হ্যাঁ, তাদেরকে দিবে যে ভাই বা আমরা এই দামে আপনাদেরকে দিতে পারি। তো প্রতিষ্ঠান কি করবে, ওই 5টা দরপত্র উন্মুক্ত সবার সামনে খুলবে। সবার সামনে খুলে এরপর দেখবে যে কোন প্রতিষ্ঠান তাদেরকে কম দামে সবচেয়ে বেস্ট মানের কোয়ালিটির বা মানের পণ্যটা তাদেরকে দিবে, ওই প্রতিষ্ঠানকে তারা হায়ার করবে বা তাদেরকে কাজটা দিবে। তো এখন রাজনীতিতে ঝামেলা হয় কেন এটা নিয়ে? ঝামেলা হয় যে দেখা যায় অনেকে আছে যে যখন আপনি টেন্ডারটা জমা দিবেন, তো সেই টেন্ডারটা জমা দিতে দিবে না, তারা নিজেরা জমা দিবে। তার ধরেন 2টা প্রতিষ্ঠান আছে ভিন্ন নামে বা 2 নামে, বা 3টা প্রতিষ্ঠান আছে 3 নামে, সে ওই 3 নাম দিয়ে 3টা টেন্ডার জমা দিবে যে যে কোনো একটা পাইলেই তো আমি পাবো, আর বাকিদেরকে সে হুমকি দিবে বা যে কোনো ভাবে তাদেরকে টেন্ডার জমা দিতে দিবে না। এখন আপনি বলতে পারেন এটা তো ইজিপি আছে, ও অনলাইনের মাধ্যমে দেওয়া যায়, হ্যাঁ সেখানে ওভাবেও দেওয়া যায়, কিন্তু ওর মধ্যে আবার দুর্নীতি আছে। যাই হোক, ওদিকে যেহেতু রাজনৈতিক ওদিকে আমরা গেলাম না। তো এইভাবে কি করবে, যে সবচেয়ে কম দামে ভালো মানের পণ্যটা দিবে তাকে কাজটা দিবে। তো এখন এর মধ্যে অনেক কারসাজি আছে, ঠিক আছে? এখন আমাদের তাহলে এখানে কাজ কি, আমরা অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে আমরা যে তাদেরকে দামটা দিব এটা তো আমাদের মন মতো দিতে পারবো না। আমরা তো তাদের এমন একটা দাম দিতে হবে যাতে আমাদের কিছু প্রফিট থাকে। এখন ওই যে স্কুলের যে 100টা বেঞ্চ দরকার হবে, যেটা নির্দিষ্ট মানের, নির্দিষ্ট সাইজের, নির্দিষ্ট দামের, নির্দিষ্ট কোয়ালিটির, এই রকমের তো একই পণ্য তো আমরা সবসময় বানাই না। আমরা আমাদের মতো ফার্নিচার বানাই, ধরেন আমাদের একটা ফার্নিচার কোম্পানি আছে, আমরা তো সবসময় আমাদের মতো রেগুলার আইটেম, রেগুলার ডিজাইন দিয়ে বানাইয়ে বিক্রি করে থাকি। তো যখন আমাদেরকে অর্ডার দেয় তখন তো সেই পণ্যটা আলাদা হয়, সেটা তো সবার সাথে মিলবে না। সেই জন্য ওই নির্দিষ্ট ডিজাইনের পণ্যের তো কোনো বিগিনিংও থাকবে না, এন্ডিংও থাকবে না। যখন আমাদের কাছে নতুন কোনো অর্ডার আসবে, সেই অর্ডারের সাইজ অনুযায়ী আমরা বানিয়ে দিব, ওই ব্যাস ওইখানেই শেষ, ওটা সামনের উৎপাদন হবে না। ঠিক আছে? তো এখন এই যে প্রাইসটা, এটা তো আর আমরা এমনিতে দিতে পারবো না, ঠিক আছে, আন্দাজে দিতে পারবো না। তো সেই জন্য আমাদের কি করতে হবে, এর আগে যে আমরা কস্ট শীট তৈরি করেছি বা আগে যে আমরা পণ্যগুলো তৈরি করেছি, সেই পণ্যের আলোকে আমরা এটা ব্যবহার এই করব, তৈরি করব সেই অভিজ্ঞতা নিয়ে। এইখানে আমি এই জন্য বলছি যে রেগুলার কস্ট শীট বা এক্সিস্টিং কস্ট শীটের আলোকে বা অভিজ্ঞতা থেকে টেন্ডার কস্ট শীট বা কোটেড প্রাইস তৈরি করতে হয়।
কারণ ওই নির্দিষ্ট পণ্যের জন্য তো আমার ফ্যাক্টরি আমি ব্যবহার করতেছি, আমি জ্বালানি ব্যবহার করতেছি, আমি শ্রমিক দরকার হইতেছে, আমার লেবার দরকার হইতেছে, আমার র মেটেরিয়াল দরকার হইতেছে। এই জন্য আমি নির্দিষ্ট পরিমাণ দিয়ে 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 হিসাব করে আমি কতটুকু লাভ রাখবো সেইটা দেখিয়ে তারপরে আমি তাদেরকে প্রাইস দিব। এই জন্য একটা জিনিস মনে রাখবেন যে টেন্ডার কস্ট শিট বা টেন্ডার প্রাইসে কখনো ডব্লিউআইপি এর বিগিনিং, ডব্লিউআইপি এর ক্লোজিং, ফিনিশ গুডস এর বিগিনিং, ফিনিশ গুডস এর ক্লোজিং থাকবে না। কেন থাকবে না? কারণ ওই নির্দিষ্ট পণ্য তো আমরা আগে তৈরি করিনি, এজন্য তার বিগিনিং থাকবে কিভাবে? মানে ফিনিশ গুডস বিগিনিংও থাকবে না, এন্ডিংও থাকবে না। নির্দিষ্ট কয়েকটা 100টা বেঞ্চ তৈরি করব, ওই 100টাই তাদেরকে দিয়ে দিব, ওর বেশিও হবে না, কম হবে না। এই জন্য আমরা সবসময় একটা ফার্নিচারের বিজনেস করি, তো আমরা রেগুলার প্রোডাক্ট আমাদের থাকতে পারে, কিন্তু নির্দিষ্ট প্রোডাক্ট থাকবে না। ঠিক আছে? এতটুকু কি বুঝতে পারছেন? হ্যালো, কথা বলেন হ্যাঁ এতটুকু, স্যার। তাই তো? আচ্ছা, তো এখন আসেন স্যার ক্লিয়ার। টেন্ডার প্রাইস বের করার ক্ষেত্রে স্টেটমেন্ট অফ টেন্ডার কস্ট শিট এবং সেলস প্রাইসের পরিবর্তে টেন্ডার প্রাইস হবে। মানে আমরা যখন টেন্ডার কস্ট শিট বের করব, তখন এই টেন্ডার প্রাইস যে বের করব, যে দামটা হবে, সেটা আমাদের স্টেটমেন্ট অফ টেন্ডার কস্ট শিট অথবা কি এই সেলস প্রাইসের পরিবর্তে টেন্ডার প্রাইস হবে। এখানে আমরা কি বলবো না, আমরা সেলস প্রাইস বলবো না। সেলস প্রাইস বলবো বলবো কখন? যখন আমরা রেগুলার পণ্য বিক্রি করি। যেমন আপনারা যদি বরিশাল শহরের মধ্যে যারা আছেন, যে নাজিরে মহল্লা যান, ওখানে কিন্তু দেখবেন যে ওই কাঠের টেবিল, চেয়ার, খাট এগুলো সব বিক্রি করে রেডিমেড। আপনি যাবেন, কিনে নিয়ে আসবেন। কিন্তু আপনি যদি অর্ডার দেন, সেটা তো নির্দিষ্ট মানের হবে, নির্দিষ্ট ডিজাইনের হবে, ওইটা তৈরি করা থাকবে না, ওইটা আপনি বলবেন, তারপরে তৈরি করে দিবেন। এই যে আপনাকে দামটা বলবে আপনার কাছ থেকে শুনে, এইটাই হলো টেন্ডার প্রাইস বা দরপত্রের মূল্য, এক কথায়। এরপর আশা করি আর কারোর সমস্যা থাকার কথা না বুঝতে। তো এরপরে এখানে বলা কি মনে রাখতে হবে, টেন্ডার প্রাইস বের করার সময় বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস এবং এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস হিসাবভুক্ত হয় না। মানে হিসাবভুক্ত না, এটা থাকবেই না। হিসাবভুক্ত হবে কিভাবে? এটা আমাদের রেগুলার কস্ট শিটে থাকবে। টেন্ডার কস্ট শিট বা কোড দরপত্রের মূল্য তৈরির জন্য রেগুলার কস্ট শিট বিভিন্ন আইটেমের শতকরা হার ব্যবহার করতে হয়। মানে আমরা কিছু পার্সেন্টেজ ব্যবহার করব, যে নাহলে আমরা বুঝবো কেমনে যে কত শতকরা কতটুকু আমাদের ওভার এই যে কারখানার ব্যয় লাগবে, কতটুকু আমাদের ইনডিরেক্ট মেটেরিয়াল লাগবে, কতটুকু আমাদের বিদ্যুৎ বিল লাগবে, এটা তো আমরা রেগুলার কস্ট শিট থেকে শতকরা হারে বের করে নিব। এইটাই আর কি এখানে বলা আছে। সাধারণত কাঁচামালের মূল্য শ্রম ব্যয় দেয়া থাকে। তাহলে আমাদের টেন্ডার কস্ট শিট তৈরি করতে গেলে সাধারণত কি দেয়া থাকে? কাঁচামাল এর মূল্য দেয়া থাকে, মূল্য শ্রম। আর শ্রম ব্যয় দেয়া থাকে। এখন আপনি বলতে পারেন যে এই দুইটা দিয়ে কি টেন্ডার কস্ট শিট হয়ে যাবে? না, এই দুইটা দিয়ে হবে না। কাঁচামাল আর শ্রম ব্যয় এগুলো দিয়ে আমরা প্রাইম কস্ট পর্যন্ত যেতে পারবো। প্রাইম কস্ট পর্যন্ত যাওয়ার পরে আমাদের ফ্যাক্টরি ওভারহেড লাগবে, সেইটা আমরা গত বছরে বা এর বিগত সময়ে যে কস্ট শিট করছি, সেইখানের যে ফ্যাক্টরি ওভারহেড আছে তার শতকরা ব্যয় হিসেবে আমরা নিব। আবার কিছু কিছু অঙ্কে রেগুলার কস্ট শিট বা এক্সিস্টিং কস্ট শিট থেকেও শতকরা হার বাড়িয়ে কমিয়েও নিতে বলতে পারে। মানে আপনাকে এরকম বলবে যে গত বছরে যে এই ছিল ফ্যাক্টরি ওভারহেড যে ছিল, সেই পার্সেন্টেজের চেয়ে এবার 10% বাড়াই নাও বা 10% কমাই নাও, এরকম বলতে পারে। এবার বলছে যে কিছু কিছু টেন্ডার কস্ট শিট বা কোড বা কোটেড প্রাইস অঙ্কে র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার ওয়েজেস, ওয়ার্কস ওভারহেড চার্জ, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স এর শতকরা হার বা পার্সেন্টেজ বাড়াতে কমাতে বললে রেগুলার কস্ট শিটের উল্লেখিত আইটেমের শতকরা হার বের করে যতটুকু বাড়াতে কমাতে বলবে তা বের করা শতকরা হারের সাথে যোগ বা বিয়োগ করতে হবে। এটা একটু ঠান্ডা মাথায় নিয়ে বুঝে বুঝে পড়তে হবে। এটার মূল কথা হলো এই, যে যখন আপনাকে কোনো পার্সেন্টেজ বের করবেন, তখন কি করবেন? আগের যে কস্ট শিট, রেগুলার যে কস্ট শিট, সেইটার পার্সেন্টেজ বা শতকরা হার বের করবেন। বের করে ধরেন বের হইলো 10%, তাহলে এবার বলছে কি তুমি আগের শতকরা হারের 2% বাড়াও। তাহলে আগের কস্ট শিটে আমরা হিসাব করে দেখলাম যে 10% হয়েছে, এবার তার সাথে আমরা 2% বাড়াই দিব, 12% নিব, অথবা 2% কমাই নিব। তাহলে আগে যাচ্ছিল 10, এখন 2% কমাইলে হবে 8, তাহলে টেন্ডার কস্টে আমরা 8% নিব। এরকম বাড়ানো কমানো কথা বলতে পারে। এটা আমরা প্র্যাকটিক্যাল দেখবো না, সমস্যা নেই। এবার সাধারণত টেন্ডার কস্ট শিট বা কোটেড প্রাইস বা প্রাইসের অঙ্কে নিম্নোক্ত ওয়ার্কিং গুলো লাগে। কি কি ওয়ার্কিং লাগতে পারে? এই ওয়ার্কিং গুলো লাগবে, খেয়াল করেন। পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড অন ডিরেক্ট ওয়েজেস, অর্থাৎ
আপনি কি বের করবেন? এই যে ওয়ার্কস ওভারহেডের পার্সেন্টেজ বের করবেন। খেয়াল করেন, কারণ আমরা বলছি টেন্ডার কস্টে কি থাকবে, ম্যাটেরিয়াল থাকবে আর লেবার থাকবে। ওভারহেড আমাদের বের করে নিতে হবে। এখন সেই ওভারহেডটা বের করব কিভাবে? ওভারহেডটা বের করব হলো এই যে ডিরেক্ট ওয়েজের উপর ডিপেন্ড করে। খেয়াল করেন এখানে অনের পরে কি আছে? অনের পরে আছে ডিরেক্ট ওয়েজেস। ডিরেক্ট হ্যাঁ, তাহলে অনের পরে যার কথা থাকবে সে নিচে যাবে। এটা কি একটা বোঝার জন্য টেকনিক, ঠিক আছে? এটা মানে আমি এটা যে প্রতিষ্ঠিত নিয়ম বিষয়টা মুখস্থ করতে বলতেছি না, এটা এটা আপনাদেরকে টেকনিক শিখাই দিতেছি যে খেয়াল করেন এখানে আমাদের বের করতে হবে ওভারহেডের পার্সেন্টেজ। তাহলে যেটা আমাদের বের করতে বলবে সেইটা যাবে উপরে, ঠিক আছে? আর যার উপরে বের করবে হ্যাঁ অনের পরে যে থাকবে সেই অনের পরের অংশটুকু যাবে নিচে। এখন যদি আপনি সূত্রের ব্যাখ্যা বুঝতে চান, এর মানে হলো যে ডিরেক্ট ওয়েজেস এর উপর ভিত্তি করে ওভারহেড ক্যালকুলেশন করতে হবে। ডিরেক্ট ওয়েজের উপর ভিত্তি করে ওভারহেড ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা ওভারহেড জানি বেস বা ভিত্তি যাবে নিচে। এই বেস বা ভিত্তি এটা সবসময় নিচে যায়, ঠিক আছে? কারণ বিল্ডিং এর বেস কোথায় থাকে? নিচে থাকে না? তাহলে এইটাকে বলে, হ্যাঁ এটাকে বলে ভিত্তি, বুঝছেন? এটাকে বলে ভিত্তি। তাহলে ভিত্তি বা বেস সবসময় নিচে যাবে। তাহলে আমি কিসের ভিত্তিতে বের করব? খেয়াল করেন কিসের ভিত্তিতে বের করব? ওয়েজের ভিত্তিতে বের করব। হ্যাঁ, ওয়েজের ভিত্তিতে বের করব। কি ওয়াইজেস বের করব? আমরা ওভারহেড বের করব। তা যাকে বের করব তাকে আমরা প্রথম লিখব, আর যার ভিত্তিতে বের করব সেই ভিত্তি আমাদের নিচে বের করব। আমরা যেহেতু শতকরা হার বের করতে চাই সেজন্য আমরা 100 দিয়ে গুণ করব। এগুলা কি কারো বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার ক্লিয়ার। আচ্ছা এখন দেখেন এই একটা আপনারা বুঝতে পারছেন না, এই একটা। এখন দেখেন পরেরটা কি বলছে? পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড অন ডিরেক্ট ওয়েজেস। তাহলে এইভাবে যদি এটা চাইছে কি ওয়ার্কস ওভারহেড, তাহলে ওয়ার্কস ওভারহেড ভাগ ডিরেক্ট ওয়েজেস ইনটু 100। আর এখানে চাইছে ফ্যাক্টরি ওভারহেড কিসের উপরে? ডিরেক্ট ওয়েজেস এর উপর। তাহলে এখানে উপরে যাবে ফ্যাক্টরি ওভারহেড, নিচে আসবে ডিরেক্ট ওয়েজেস ইনটু 100। এখানে চাইছে কি নিচে পার্সেন্টেজ অফ সেলিং ওভারহেড, তাহলে সেলিং ওভারহেড যাবে উপরে। কার উপর ভিত্তি করে চেয়েছে? অন ওয়ার্কস কস্ট, তাহলে ওয়ার্ক কস্ট আসবে নিচে ইনটু 100। এখানে বলছে পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, কার ভিত্তিতে বের করতে বলছে? ওয়ার্ক কস্টের ভিত্তিতে, তাহলে ওয়ার্ক কস্ট যাবে নিচে, অ্যাডমিনিস্ট্রেটিভ উপরে ইনটু 100। এখানে বলছে ডিস্ট্রিবিউশন ওভারহেড, তা ডিস্ট্রিবিউশন ওভারহেড যাবে উপরে, আর কিসের ভিত্তিতে? ওয়ার্কস ওভারহেড, তো ওয়ার্কস ওভারহেড যাবে নিচে ইনটু ওয়ার্ক 100। তাহলে যদি আমাদের টেন্ডার কস্টে এরকমের করে ওয়ার্কিং গুলো বের করতে বলে, এগুলো বলবে, আর এগুলো না বললেও বের করা লাগবে। তা যদি বলে তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করব। এখন আপনি বলতে পারেন যে এই ওয়ার্কস কস্ট, তারপরে ফ্যাক্টরি ওভারহেড, এগুলো তো টেন্ডার কস্টে থাকবে না, তাহলে আমি কিভাবে ভাগ করব? এগুলো পাবো কই? এগুলো আপনি নিবেন রেগুলার কস্ট শীটের ডাটাগুলো। রেগুলার কস্ট শীটে আপনার ডিরেক্ট ওয়েজেস এর টাকা থাকবে, ফ্যাক্টরি ওভারহেডের টাকা থাকবে, সেলিং ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড টাকা থাকবে। সেই টাকাগুলো নিবেন, নিয়ে যে পার্সেন্টেজটা এখানে পাবেন, ধরেন আপনি, আমি নিচেরটা দেখাই, ধরেন এইটা, এইটা আপনি বের করছেন পরে, এটা আপনি 2% হইছে, মানে সরি 20% হইছে। তাই 20% হওয়া মানে আপনার এবার এই বছর আপনি যে রেগুলার কস্ট শীট তৈরি করছেন সেখানে ওয়ার্ক কস্টের 20% হয়েছিল ডিস্ট্রিবিউশন ওভারহেড। তাহলে আপনি যখন টেন্ডার কস্ট করবেন, টেন্ডার কস্টে আপনি ওয়ার্ক কস্টের উপরে এই ডিস্ট্রিবিউশন ওভারহেড 20% নেবেন, এটার মানে হলো এই। আবার এইটাই ধরেন এইটাই যদি হয় 10%, তার মানে কি রেগুলার কস্ট শীটে ওয়ার্ক কস্ট শীটের 10% হইলো সেলিং ওভারহেড। টেন্ডার কস্ট শীটে আপনি কি করবেন? ওয়ার্ক কস্টের 10% নেবেন সেলিং ওভারহেড। এই জন্য আমাদের রেগুলার কস্ট শীট থেকে এই পার্সেন্টগুলো বের করে টেন্ডার কস্টে অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাব, আরেকটা কথা আছে এখানে, যে টেন্ডার কস্ট শীট বা কোটেড প্রাইসের ক্ষেত্রে এরকমও বলতে পারে যে লাভ হবে আগের বা উল্লেখিত ব্যয় বিবরণীর লাভের শতকরা হারের সমান। এই কথার মানে কি? সেক্ষেত্রে আগের ব্যয় বিবরণীর লাভের হার বের করে নিতে হবে, যার সূত্র এই শীটে উল্লেখ আছে। তার মানে কি, যদি এমন হয় টেন্ডার কস্ট শীটে যদি বলে যে এই টেন্ডার কস্ট শীটে লাভ হবে এর আগে যে পার্সেন্টে আমরা লাভ করছি, অর্থাৎ রেগুলার কস্ট শীটে যে লাভ করতাম যে রকমের, সেই রকমের লাভ করতে হবে। এখন আপনি বলতে পারেন যে রেগুলার কস্ট শীটে লাভ যে করছে সেটা আমরা বুঝবো কিভাবে? কারণ কি এই দেখেন উপরে একটা সূত্র আছে। উপরের সূত্রটা হলো যে এখানে প্রফিটকে
প্রফিটকে ভাগ করবেন সেল দ্বারা, এটা আমি উপরে লিখলাম কোন জায়গায়, মেড হ্যাঁ মানে প্রফিট ডিভাইডেড বাই এই যে দেখেন মেড এই যে হ্যাঁ হ্যাঁ এই যে পার্সেন্টেজটা এই যে এটা এইখানে আপনি পার্সেন্টেজ অফ প্রফিট পাবেন, প্রফিটকে আপনি ভাগ করবেন সেল দ্বারা, তাহলে এখানে একটা পার্সেন্টেজ হবে, ঠিক আছে। যেমন আপনি যদি এখানে 20 টাকা লাভ করেন, সেলস যদি হয় আপনার 100 টাকা, তাহলে ইনটু 100, তাহলে কত হবে, 20% হবে না, 20% হবে, এই 20% হবে, 20%। তাহলে এই 20% হলো কি প্রফিট। তো এই রকমের আপনি রেগুলার কস্ট শীট থেকে বের করে নেবেন, তাহলে রেগুলার কস্ট শীটের পার্সেন্টেজ যদি 20% হয়, তাহলে টেন্ডার কস্ট শীটে লাভ আমার 20% হবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, সেলিং প্রাইসের উপর যদি 20% লাভ করতে চাই, তাহলে এই যে 100 বিয়োগ 20 80 হবে, তাহলে কস্টকে 80 দিয়ে ভাগ করে 20 দিয়ে গুণ করে লাভ বের করে নিতে হবে। কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার, আচ্ছা এখন আসেন স্যার এখানে তো দুইটা দুই রকম, মানে মেড এর হ্যাঁ সেলিং প্রাইস একটা কস্ট প্রাইস হ্যাঁ, তো দেওয়া। কস্ট প্রাইস হলে যে একই কথা, কস্ট প্রাইস হলে ওইভাবে করবেন, প্রফিটকে কস্ট দিয়ে ভাগ করে ইনটু 100 দিয়ে পার্সেন্টেজ বানাবেন, আর সেল দিয়া তাহলে প্রফিটকে সেল দিয়ে ভাগ করলে ইনটু 100, যদি কস্টের উপর চায় তাহলে কস্ট কস্ট নিয়ে পার্সেন্টেজ বানাবেন, আর যদি প্রফিটের উপর চায় তাহলে প্রফিট নিয়ে বানাবেন। শুধুমাত্র কস্ট প্রাইস। হ্যাঁ আচ্ছা এখন অঙ্কে আসেন। স্যার এখানে অটো পারমিশন দিয়ে দেওয়া যায় না অ্যাডমিন? একজনকে দিয়ে দিতে হবে, কিন্তু সমস্যা হলো যে সবাই তো থাকে না, একজন ঢোকে বের হয় এরকমের করে। এখন দেখেন আহ, এটা 22 নম্বর, সবাই 22 নম্বরে যান, এটাই প্রশ্ন। এই যে এখানে বলা আছে, খেয়াল করেন রেগুলার কস্টশিটটা আগের মতো, এখানে খুব বেশি কথা বলবো না। দি ফলোইং ডাটা রিলেটেড অফ XYZ লিমিটেড ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, এটা হলো ফিনিশ গুডস এর ইনভেন্টরি আছে। কারণ আপনারা বলতে পারেন যে টেন্ডার কস্ট শিটে তো আপনি বলছিলেন ফিনিশ গুডস এর বিগিনিং এন্ডিং থাকবে না, এটা কিন্তু টেন্ডার কস্ট শিট, এটা রেগুলার কস্ট শিট, টেন্ডার কস্টের কথা নিচে আসবে। ইনভেন্টরি অফ র মেটেরিয়াল এটা হলো র মেটেরিয়ালের বিগিনিং, পারচেজ অফ র মেটেরিয়াল, এরপর আছে প্রোডাক্টিভ ওয়েস, ওই প্রোডাক্টিভ ওয়েস লেবার একই কথা। সেলস অফ ফিনিশ গুডস, এটা দেওয়া আছে সেলস, ফিনিশ গুডস এর ক্লোজিং দেওয়া আছে এটা, র মেটেরিয়াল র মেটেরিয়ালস এর ক্লোজিং দেওয়া আছে এটা, তারপরে ওয়ার্কম্যান স্যালারি এটা যাবে ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে, ইনডিরেক্ট ওয়েজ এটা ম্যানুফ্যাক্স যাবে ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে, ম্যানুফ্যাক্সার ফুয়েল এটা যাবে ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে, ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট এটা যাবে ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে, যেহেতু প্ল্যান্ট মানে তো এটা প্ল্যান্ট থাকে ইসে ফ্যাক্টরিতে। ইনডিরেক্ট র মেটেরিয়াল এটা যাবে ফ্যাক্টরির মধ্যে, টুলস ইউজ ইন প্রোডাকশন এটা যাবে ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স স্যালারি টু ম্যানেজার স্যালারি ডিরেক্টর এইটা যাবে হলো ওই যে প্রোডাক্টিভ বা কি জানো পিরিয়ডিক কস্ট বা কমার্শিয়াল কস্ট বা অপারেটিং এক্সপেন্স এগুলোর মধ্যে যাবে। হ্যাঁ এই দুইটা, আর বাকি যে এখান থেকে শুরু হয়ে এই যে এখান থেকে শুরু হয়ে এগুলো সব যাবে ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে, ঠিক আছে। আর এইগুলো হইলো ওই যে র মেটেরিয়াল কনজিউমড বা ইউজ পর্যন্ত বানাবো, এগুলো দিয়ে প্রাইম কস্ট বানাবো প্রোডাক্টিভ ওয়েজ যোগ করে। এখন আসেন নিচে বলছি কি, প্রথম বলছে করে প্রিপেয়ার এ কস্ট শিট ফর দ্য ইয়ার, এটা হলো রেগুলার কস্ট শিট, ঠিক আছে, এটা হলো রেগুলার কস্ট শিট এটা। তো রেগুলার কস্ট শিট আমরা প্রথম বানাবো। তো রেগুলার কস্ট শিট হলো আগে যে ক্লাসগুলো আমরা করিয়েছি, যে ম্যাথগুলো সলভ করেছি ওইগুলোর মধ্যে যা করছি এখানেও সেই, নতুন কোনো কথা নাই, এই রিকোয়ার্ড একের মধ্যে নতুন কোনো কথা নাই। এরপরে দুই নম্বরে হলো compute total cost of a plant and find out the price of a tender for another plant to be submitted। বলছি কি যে খেয়াল করেন এখানে সবাই মনোযোগ দেন, compute total cost
অফ এ প্লান্ট। বলছে কি এখন একটা টোটাল কস্ট বের করতে হবে প্লান্টের। তারা তো কোনো কিছু সরঞ্জাম বানায় বা কোনো কিছু বানায়, বুঝছেন? তার টোটাল কস্ট তৈরি করতে হবে আমাদের, এই যে টোটাল কস্ট। এন্ড ফাইন্ড আউট দ্য প্রাইস। এবার কি ফাইন্ড আউট দ্য প্রাইস অফ এ টেন্ডার। এই যে দেখেন, অফ এ টেন্ডার, তার মানে কি তারা কোনো টেন্ডার। প্রতিষ্ঠানকে বা কাউকে তারা এই দরপত্রটা দিবে। মানে তারা রেগুলার তো প্রোডাক্ট বানাই, তো সেইগুলোর মধ্যে থেকে তার নির্দিষ্ট কোনো প্লান্ট বা সরঞ্জাম, কোনো যন্ত্রপাতি বা কোনো কিছু বা কোনো প্রোডাক্ট তারা তৈরি করে একটা পক্ষকে দেবে। এই জন্য এখানে বলা আছে যে টেন্ডার ফর অ্যানাদার প্লান্ট টু বি সাবমিটেড। ঠিক আছে? তো তারা কি কোথাও এটা সাবমিট করবে? হ্যাঁ, কোথাও সাবমিট করবে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট দি কস্ট অফ র মেটেরিয়াল রিকোয়ার্ড ফর দ্য টেন্ডার উইল বি টাকা 52,000। এবং এটা হিসাব করা হয়েছে তারা যে টেন্ডার দিবে বা সাবমিট করবে করবে। সেখানে কাঁচামাল লাগবে 52,000 টাকা, এন্ড ডিরেক্ট ওয়েজেস টাকা 31,200, এবং ডিরেক্ট ওয়েজেস লাগবে 31,200 টাকা। ওকে, এটা 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 তারা খুঁজে পেয়েছে। এই জন্য আমি বলছিলাম যে টেন্ডার কস্টের মধ্যে র মেটেরিয়াল দেওয়া থাকবে আর ওয়েজেস দেওয়া থাকবে। এবার বলছে যে দি টেন্ডার ইজ টু বি মেড এ প্রফিট অফ 20% অন সেলিং প্রাইস। এবং বলছে তারা যে টেন্ডারটা কোথাও দিবে, এক জায়গায় জমা দিবে, সেখানে তারা কত পার্সেন্ট লাভ করবে? 20% লাভ করবে। তাহলে টেন্ডার কস্টের জন্য আমার দেওয়া আছে কি? দেওয়া আছে মেটেরিয়াল, দেওয়া আছে আমার ওয়েজেস, আর বলা আছে 20% লাভ। এখন আমরা তো শুধু মেটেরিয়াল আর লেবার দিয়েই একটা পণ্যের সব খরচ বের করতে পারবো না। এটার সাথে আমাদের কি লাগবে? এটার সাথে আমাদের ওই যে কিছু উপরিব্যয় লাগবে, তারপরে কি কিছু সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লাগবে, সেগুলো বলা নাই। এইগুলো আমাদের কি করতে হবে? ওয়ার্কিং করে নিতে হবে। আচ্ছা, আমি ওখানে আসতেছি। এখন দেখেন রিকোয়ার্ড একের মধ্যে কি আগের কস্ট শিট, এটা নিয়ে খুব বেশি কথা বলবো না। ওপেনিং র মেটেরিয়াল, অ্যাট পারচেজ, লেস ক্লোজিং, সব অঙ্কের মধ্যে দেওয়া আছে। এরপরে আমরা পাবো কি র মেটেরিয়াল ইউজ, সেখান থেকে আমরা তার সাথে যোগ করবে কি প্রোডাক্টিভ ওয়েস্ট, পাবো প্রাইম কস্ট, সব অঙ্কের মধ্যে দেওয়া আছে। তারপরে ফ্যাক্টরি ওভারহেড যতগুলো আছে সব আমরা যোগ করব। সব যোগ করলে পাবো কি ওয়ার্ক কস্ট বা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। তার সাথে আমরা ফিনিশ গুডস এর বিগিনিং যোগ করব, ফিনিশ গুডস এর এন্ডিং বিয়োগ করব, কারণ এই অঙ্কের মধ্যে কোনো ডব্লিউআইপি নাই। তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর সাথে কমার্শিয়াল এক্সপেন্স যোগ করব। কমার্শিয়াল এক্সপেন্স এগুলো সব অঙ্কের মধ্যে দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, স্যালারি টু দ্য ম্যানেজার্স, সরি, তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং স্যালারি টু দ্য ম্যানেজার ডিরেক্টর, এগুলো দেয়া আছে। এগুলো সব যোগ করে আমরা টোটাল কস্ট পাবো। আর টোটাল কস্ট লিখে এখানে রাখবো, আর নিচে আগেও বলেছিলাম নিচে আমরা প্রফিটটা খালি রাখবো, খালি রেখে নিচে সেলস বসাবো। সেলস বসানোর পরে এখন দেখতেছি যে এই সেলস এর থেকে এই কস্ট কম, সুতরাং আমাদের লাভ হয়েছে। তাহলে এই 15,39,200 থেকে আপনি 14,68,181 বিয়োগ দিয়ে দেন, তাহলে এই 71,019 টাকা লাভ। আচ্ছা, এইটা আমাদের রেগুলার কস্ট, এটা নিয়ে বুঝিনি, বলেন, কোনো প্রশ্ন আছে? বলছি যে আমাদের যে ওইটা করার পরে টোটাল কস্ট এবং সেলস, এই দুইটার মধ্যে যে ব্যবধানটা আসবে সেই অনুযায়ী আমাদের এখানে লিখতে হবে। হ্যাঁ, যদি এটা তো বোঝাই যায় যে এটা সেলসটা বেশি, কস্টটা কম, তাহলে আমরা লাভে বিক্রি করছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রফিটের যদি লস যদি কম হইতে তাহলে লস হইতো। হ্যাঁ, এখন দেখেন, এখন আমরা কি দ্বিতীয়টা আসি, টেন্ডার কস্টে আসি। খেয়াল করেন তো টেন্ডার কস্টে কি বলা আছে? আমরা একটা পণ্যের দরপত্র বানাবো, সেখানেও দরপত্র বলতে সেখানেও আমরা এইভাবে একটা কস্ট শিট বানাবো, কিন্তু সেটা টেন্ডার প্রাইস। তো সেখানে মেটেরিয়াল এবং লেবার, ধরেন আমরা সেটা বানানো শুরু করি, আসেন আমরা বানানো শুরু করি। এখন আপনি বলতে পারেন যে এই যে ওয়ার্কিং গুলো এগুলো আমরা পরে আসবো, এগুলো কেন দরকার সেটা আমি বলবো। ধরেন আমরা এই যে দেখেন এই টেন্ডার কস্ট শিট বা টেন্ডার প্রাইস বা স্টেটমেন্ট অফ টেন্ডার প্রাইস, ধরেন কিছু একটা আমরা লিখবো, লেখার পরে ফর দা পিরিয়ড লিখবো, এরপরে এখানে একটা টাইটেলস বা শিরোনাম দিব, এখানে একটা বা দুইটা টাকার ঘর দিব। আচ্ছা, দেওয়ার পরে খেয়াল করেন আমাদের এই টেন্ডারের জন্য দেওয়া আছে কি র মেটেরিয়াল, তাহলে র মেটেরিয়াল দেওয়া আছে কত টাকা? 52,000 টাকা না? আচ্ছা, আমি ওখানে বারবার যাব না, আপনাদের বই তো আছে, আমি তো মুখস্থ বলতেছি, সমস্যা নেই, আপনারা সেটা ধরেন। এই যে র মেটেরিয়াল 52,000, তাহলে র মেটেরিয়াল দেওয়া আছে কত টেন্ডার প্রাইসের জন্য? 52,000। তারপরে যোগ করবেন কি ডিরেক্ট ওয়েজেস। ডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে কত? 31,200।
তাহলে সব মিলিয়ে আমার হবে কি প্রাইম কস্ট। এই প্রাইম কস্ট পর্যন্ত আমার দেওয়া আছে অঙ্কের মধ্যে। এখন এখানেই তো শেষ না, কারণ আমি জানি যে প্রাইম কস্টের পরে আমাদের আরো কিছু যোগ হয়, কি ফ্যাক্টরি ওভারহেড যোগ হয়, ওয়ার্কস ওভারহেড যেটাকে বলে, বা ফ্যাক্টরি ওভারহেড একই কথা। যখন ওয়ার্কস ওভারহেড বলবে তখন ওয়ার্কস ওভারহেড লিখবেন, যখন ফ্যাক্টরি ওভারহেড বলবে তখন ফ্যাক্টরি ওভারহেড লিখবেন। তাহলে আমরা জানি প্রাইম কস্টের পরে ফ্যাক্টরি ওভারহেড যোগ হয়। এরপরে আমরা জানি যে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা পাবো প্রোডাকশন কস্ট বা ওয়ার্কস কস্ট। তারপরে আমরা সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ করব, তাহলে পাবো টোটাল কস্ট। এরপরে প্রফিট যোগ করব, পাবো সেলস বা টেন্ডার প্রাইস। এখন আমরা বুঝবো কিভাবে যে ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড কতটুকু হবে, এখানেই মনোযোগ দিতে হবে। তাহলে প্রাইম কস্টের পরে আমরা যে ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড, এখন আপনি বলতে পারেন আমি বুঝবো কিভাবে, কারণ এতটুকু আপনাকে বুঝতে হবে যে প্রাইম কস্টের পরে আমাদের ফ্যাক্টরি ওভারহেড আসবে। কারণ আপনি তো প্রোডাক্ট ফ্যাক্টরিতে বসেই বানাইছেন, এই যে নির্দিষ্ট যে কাজ, এই নির্দিষ্ট কাজের জন্য তো আপনি বাহিরে যান নাই বা অন্য কোথাও বসে বানান নাই, আপনার নিজের ফ্যাক্টরিতে, যেখানে আপনি রেগুলার প্রোডাক্ট বানান সেখানে বসেই বানাইছেন। হ্যাঁ, সুতরাং আপনি এই নির্দিষ্ট প্রোডাক্টের জন্য ফ্যাক্টরির কিছু অংশ খরচ আপনাকে বহন করতে হবে। সেই জন্য আমরা এখানে লিখব কি অ্যাড ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড। এখন এই টাকা আমরা পাবো কোথায়, এই পার্সেন্টেজটা আমরা কোথায় পাবো, সেজন্য আমাকে ওয়ার্কিং এ যেতে হবে। আসেন এই ওয়ার্কিং খেয়াল করেন, লিখবেন কি পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড টু প্রোডাক্টিভ ওয়েজ। এখন আপনাদের যে শীট বলছিলাম এখানে, এই যে এখানে এই যে কোন জায়গা ছিল এটা, এই যে পরে এই যে জানিস এই যে এই যে অফ পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড অন ডিরেক্ট ওয়েজেস, প্রোডাক্টিভ ওয়েজেস, ওয়েজ, লেবার, একই কথা। এখন এখানে অন বা টু থাকতে পারে, আমাদের এখানে আছে টু, ঠিক আছে। তো যেহেতু আমাদের ওয়ার্কস ওভারহেড লাগবে, তো আমরা লিখবো কি পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড টু প্রোডাক্টিভ ওয়েজেস বা অন প্রোডাক্টিভ ওয়েজেস, যা লেখার লিখবো এখানে, এই যে পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড টু প্রোডাক্টিভ ওয়েজেস বা অন প্রোডাক্টিভ ওয়েজেস লেখার পরে আমরা বের করতে চাই কি ওয়ার্কস ওভারহেড। তা ওয়ার্কস ওভারহেডটা আপনি আগে নেন, উপরে নেন, এই। আর কার উপর ভিত্তি করে বের করব, প্রোডাক্টিভ ওয়েজ, তার প্রোডাক্টিভ ওয়েজটা আপনি নিচে নেন। এখন এই যে এরপর ইনটু 100 আপনি সূত্র লিখলেন, এখন এই মানটা পাবেন কোথায়? এখন এই মান তো আর আমরা টেন্ডার কস্টে পাবো না, এই মানগুলো পাবো আমরা এসে ডিরেক্ট কস্ট শিট বা এক্সিস্টিং কস্ট শিটে পাবো। তো এক্সিস্টিং কস্ট শিটে ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেডটা নিয়ে আসবো, প্রোডাক্টিভ ওয়েজটা নিয়ে আসবো। আসেন এখন আমরা এসে যাই, আমাদের কস্ট শিটে যাই। কস্ট শিটে এই হলো আমাদের ওয়েজ, খেয়াল করেন, এই হলো ওয়েজ, এই ওয়েজ কত, এই ওয়েজ হলো 5,16,880। তাহলে নাকি, না ভুল বললাম না, ঠিক আছে, তো 5,16,000 ওয়েজ লিখলাম, 5,16,880। এখন লাগবে ওয়ার্কস ওভারহেড। তাহলে আসেন ওয়ার্কস ওভারহেড কই, ওয়ার্কস ওভারহেড হলো এই যে এই ফ্যাক্টরি ওভারহেড, এই যে দেখেন এই ফ্যাক্টরি ওভারহেড, এই যে এই কয়টা যোগ করে আমাদের ওয়ার্কস ওভারহেড হইছে 1,29,220। আচ্ছা এই আসেন, এই 1,29,220 আর প্রোডাক্টিভ ওয়েজ ছিল 5,16,000। এখন এইটাকে এইটা দ্বারা ভাগ করেন, ক্যালকুলেটরে আপনারা আগে উঠাবেন উপরেটা তারপরে নিচেরটা, ঠিক আছে। অনেকে কিন্তু এগুলো ভুল করে, আমরা আসলে তো এখন আপনারা দূরে, এই জন্য আমি বুঝতে পারতেছি না, কিন্তু আমি যখন মানে সামনে ক্লাসে যাদেরকে পড়াই, অনেকে দেখা যায় ভাগটাও করে উল্টা, বুঝছেন। তো যেটা যাকে ভাগ করবেন তাকে আগে উঠাবেন। তাহলে 1,29,220 ক্যালকুলেটরে ভাগ 5,16,880 ইন্টু 100, তাহলে বেরোবে কত, 25%। এর মানে কি, এর মানে হলো, খেয়াল করেন, এর মানে হলো যে বর্তমান যে কস্ট শিট আছে বা আমরা রেগুলার যে কস্ট শিট মেইনটেইন করি, সেখানে ওয়েজের বা ওয়েজ যা আছে, সেই ওয়েজটা ফ্যাক্টরি ওভারহেডের সরি এই যে প্রোডাক্টিভ ওয়েজের কত পার্সেন্ট, 25%। তার মানে প্রোডাক্টিভ ওয়েজ যে 5,16,880, এর 25% হলো ফ্যাক্টরি ওভারহেড বা ওয়ার্কস ওভারহেড। আপনি যদি এই 5,16,880 উপরে 25% ধরেন, ক্যালকুলেটরে এই টাকাটাই বের হবে। তাহলে এখন আমরা কি এটা বলতে পারি যে টেন্ডার কস্ট শিটেও আমাদের ওয়েজের 25% হবে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে এখন টেন্ডার কস্টে আসেন, তার টেন্ডার কস্টে ওয়েজ কত, টেন্ডার কস্টে ওয়েজ হলো 31,200।
তাহলে 31,200 এর 25% হবে ওয়ার্কস ওভারহেড টেন্ডার কস্ট। এখন এই দেখেন 31,200 টাকার 25% আপনি ধরলেন, এই পেয়ে গেলেন 7,800। বুঝতে পারছেন এই 25% আমরা কোথায় পেয়েছি? এই যে 25% এটা, এই 25%। আর এখানে এই যে ওয়ার্কস ওভারহেড ওয়েজের 25%, তাহলে টেন্ডার কস্টও আমাদের এই ওয়ার্কস ওভারহেড ওয়েজের 25% হবে। তার মানে 31,200 টাকার 25% হবে। ঠিক আছে, এরপর আপনি এখানে লিখবেন। এরপর আসেন কস্ট অফ প্রোডাকশন বা ওয়ার্ক কস্ট আমরা পেয়ে গেলাম। এরপর লাগবে কি? সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। আসেন এখন সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বের করি। তাহলে পার্সেন্টেজ অফ সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কিসের উপরে? ওয়ার্ক কস্টের উপরে। সূত্র কই? এই যে সেলিং ওভারহেড কিসের উপরে? ওয়ার্ক কস্টের উপরে। তাহলে ওয়ার্ক কস্টে, তাহলে ওয়ার্ক কস্ট নিচে যাবে আর এই যে সেলিংটা উপরে যাবে। তাহলে এইটার ওয়ার্ক কস্ট কত? এটার ওয়ার্ক কস্ট কত? ওয়ার্ক কস্ট হলো 14,03,220। 14,03,220 এই যে ওয়ার্ক কস্ট আমরা বের করে রাখছি রেগুলার। এই যে ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট, এই যে 14,03,220। এই 14,03,220 লিখলাম। আর সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত? এই যে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, এই দুইটা যোগ করলে, এই দুইটা যোগ করলে যা হয় 70,161। 70,161 লিখলাম। এরপর 100 দিয়ে গুণ করলাম 5%। তার মানে ওয়ার্ক কস্টের 5% হইল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তাহলে আসেন টেন্ডার কস্ট শিটে, এখানে ওয়ার্ক কস্ট বের হইছে কত? 91,000। 91,000 এর 5% ধরেন। কই জানো? সরি, এই যে এটা 91,000 এর 5% ধরেন। তাহলে 91,000 এর 5% ধরলে 4,550। এই যোগ করেন। এখন হলো কি? কস্ট হলো 95,550 টাকা। ঠিক আছে, এখন এখানে লাভ করার কথা কি বলছে? টোটাল কস্ট তো পাইছি, এখন লাভ করার কথা কি বললো? ওরা বলছে যে টেন্ডার কস্ট ইজ টু বি মেড এ প্রফিট অফ 20% অন সেলিং প্রাইস। সেলিং প্রাইসের উপর 20% লাভ করতে বলছে। তাহলে আমরা যদি এইভাবে সেলিং প্রাইসের উপর 20% লাভ করতে বলে, তাহলে 20% মানে কি? 100 থেকে 20% বাদ দিয়ে কত থাকবে? 80 থাকবে। ঠিক আছে, তাহলে এই যে কস্ট, সেই কস্টটাকে আমরা ভাগ করব 80 দিয়ে। কস্টটাকে ভাগ করব 80 দিয়ে, কস্টটাকে ভাগ করব 80 দিয়ে আর গুণ করব 20 দিয়ে। তাহলে আমরা কি পেয়ে যাব? প্রফিট পেয়ে যাব। এখন এই কস্ট আর প্রফিট যোগ করি, এই সেলস পেয়ে যাব। এই হলো টেন্ডার প্রাইস বা টেন্ডার কস্ট শীট। ঠিক আছে, এটা কি খুব বেশি কঠিন? হ্যালো? না স্যার, ক্যালকুলেশনটা করতে হবে আর কি। হ্যাঁ, ক্যালকুলেশনটা করার পরে বুঝে করতে হবে। ভিডিওটা এখান থেকে টেনে টেনে বারবার দেখবেন, তাহলে আশা করি হবে। একবার দুইবার দেখলে কিন্তু হবে না, এবং খেয়াল করে দেখতে হবে আর ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো এইটা হলো টেন্ডার কস্ট শীট। এটা অনেক মজার অঙ্ক। হ্যাঁ, তো আজকে আমরা এই পর্যন্তই, হয়তো 2-1 মিনিটের মধ্যে মিটিং শেষ হয়ে যাবে ম্যাথ। তো যাই হোক, আমরা মোটামুটি শেষ করতে পারলাম ভালোই। তো আগামীকালকেও আপনাদের ক্লাস আছে। ঠিক আছে, আজকে তো গতকাল ক্লাস নিতে পারি না, সেই জন্য নিলাম। আর যেহেতু আপনাদের পরীক্ষা সামনে, এই জন্য আর বন্ধ দেইনি। তো আজকে দিয়ে দিবেন না? ক্লাস রেকর্ড এটা? আজকে ক্লাসের রেকর্ডটা দিয়ে দিবেন? হ্যাঁ, আচ্ছা, আমি চেষ্টা করব। জি, আমি চেষ্টা করব আপনাদেরকে দিয়ে দিতে আজকে। নাহলে একটা ক্লাস মানে এই হয়ে গেলে পরে ওই ক্লাসটা পরে গ্যাপ, ওইটা হ্যাঁ, ফিল আপ না আজকে করাটা অনেক যেহেতু টাফ ঠিক আছে, হয়ে এটা যায়। আপনাকে আমি যে ড্রাইভ শেয়ার করে দিব টোটাল ক্লাসটা, পরে মেল এডিট করে দিব। আগে আজকে ড্রাইভ শেয়ার করে দিব যাতে আপনি ড্রাইভে দেখতে পারেন। তো ঠিক আছে, তাহলে এইটা আপনার বাসায় করবেন, প্র্যাকটিস করবেন। যদি সমস্যা হয় তাহলে আমি এই করব। আর আগামী ক্লাসে কি আমরা কি এই চ্যাপ্টারে থাকবো, না অন্য চ্যাপ্টারে যাব, না অন্য বইতে যাব, এটা আপনারা আমাকে গ্রুপে জানাবেন যে স্ট্যাটিস্টিক্স শুরু করবেন কিনা প্রথম ফার্স্ট চ্যাপ্টার। আর একটু করতে আর একটু ভালো বুঝি না, আবার বলেন। করলে ভালো হয়। জি, আবার বলেন, বুঝিনি। আমি বলছি এই চ্যাপ্টার অঙ্ক করলে আরো ভালো হয়, ক্লিয়ার হলে করা যেত। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা আগামী ক্লাসে এটা ওভারঅল চ্যাপ্টারে যত প্রবলেম আছে, শুনেন, আগামী ক্লাসে এই চ্যাপ্টারের যত প্রবলেম আছে সবগুলো আমাকে বলবেন। ঠিক আছে, আগামী ক্লাসে পরে আর আমরা থাকবো না, এই নতুন বই বা নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন।